যুদ্ধের আড়ালে ফিলিস্তিনিদের ভূমি যেভাবে দখল করছে ইসরায়েল। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটা হলো ফিলিস্তিনের বাত্তির। সেখানকার জলপাই বাগান এবং আঙুর ক্ষেতের জন্য পরিচিত ওই গ্রাম। সেখানে প্রাকৃতিক ঝর্ণার পানি ব্যবহার করা হয় সেচের কাজে। কয়েক শতাব্দী ধরে এইভাবেই জীবন বয়ে চলছে সেখানে। প্রকৃতির কালঘেঁষা সেই গ্রামই অধিকৃত ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের সর্বশেষ ফ্ল্যাশ পয়েন্ট পরিণত হয়েছে। ইসরায়েল সেখানে একটি নতুন ইহুদি বসতি স্থাপন বা সেটেলমেন্টের অনুমোদন দিয়েছে। এই নতুন বসতির জন্য কেড়ে নেওয়া হয়েছে বহু মানুষের ব্যক্তিগত মালিকানাধীন জমি। শুধু তাই নয়, অনুমোদন ছাড়াই নতুন ইসরায়েলি ফাঁড়িও স্থাপন করা হয়েছে। যাদের ব্যক্তিগত মালিকানাধীন জমি এই নতুন বসতি স্থাপনের জন্য কেড়ে নেওয়া হয়েছে তাদের তালিকায় রয়েছে ঘাসান ওলিয়ান। তিনি বলেন, নিজেদের স্বপ্ন গড়তে আমাদের জমি চুরি করছে ওরা। ইউনেস্কো জানিয়েছে, বাত্তিরকে ঘিরে বসতি স্থাপনকারীদের পরিকল্পনা নিয়ে তারা উদ্বিগ্ন। তবে ওই গ্রাম কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী এ জাতীয় সেটেলমেন্টকে অবৈধ হিসাবে দেখা হয়, যদিও এই বিষয়ে ইসরায়েল সহমত পোষণ করে না। ওলিয়ান বলেন, ওরা আন্তর্জাতিক আইন, স্থানীয় আইন, এমনকি আল্লাহর আইনকেও তোয়াক্কা করে না। গত সপ্তাহে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধান রোনেন বার মন্ত্রীদের উদ্দেশ্যে একটি চিঠি লিখে তাদের সতর্ক করেছিলেন। সেই চিঠিতে রোনেন বার উল্লেখ করেন, পশ্চিম তীরের ইহুদি চরমপন্থীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে সন্ত্রাসী কাজ চালাচ্ছে এবং দেশের আকর্ষণীয় ক্ষতি করছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কিন্তু অধিকৃত পশ্চিম তীরে দ্রুত বসতি স্থাপন হচ্ছে। ইসরায়েল সরকারের থাকা চরমপন্থীরা অবশ্য গর্ব করে বলেন, এই পরিবর্তন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বাধা দেবে। আশঙ্কা করা হচ্ছে, নিজেদের লক্ষ্য পূরণের জন্য গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছে এই চরমপন্থীরা। বসতি স্থাপনের বিষয়ে পর্যবেক্ষণকারী ইসরায়েলি সংস্থা পিস নাও এর ইয়োনাতান মিজরাহি বলেন, ওয়েস্ট ব্যাংকের চরমপন্থী ইহুদিরা ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ ও অস্থিতিশীল পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলছে এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসান ঘটানোর বিষয়টাকেও কঠিন করছে। তার মতে, 7 অক্টোবরের হামলার পর ইসরায়েলি সমাজে ক্রোধ ও ভয়ের মিশ্রণ রয়েছে। ওই হামলার পর থেকে জমি দখল করে বসতি স্থাপনের ক্ষেত্রে গতি এসেছে বলেও জানান তিনি। তার কারণ, যারা জমি দখল করছেন তাদের প্রশ্ন করার কেউ নেই। পিউ রিসার্চ সেন্টারের জুন মাসের একটা সমীক্ষা বলছে, 40% ইসরায়েলের মানুষ বিশ্বাস করেন এই বসতি স্থাপন তাদের দেশকে নিরাপদ করেছে। 2013 সালে এই সংখ্যা ছিল 27%। অন্যদিকে জুন মাসের ওই জরিপে অংশ নেওয়া 35% মানুষ আবার মনে করেন বসতি স্থাপনের কারণে ইসরায়েলের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের জরিপে ওই পরিসংখ্যান ছিল 42%। ইয়োনাতান মিজরাহি উদ্বেগ প্রকাশ করে জানান, পশ্চিম তীরের ইহুদি চরমপন্থীরা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। একই সাথে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসান ঘটানোর বিষয়টাকেও আগের চেয়ে কঠিন করে তুলছে। তিনি বলেন, আমি মনে করি এটা অত্যন্ত বিপজ্জনক। এতে উভয় পক্ষের মধ্যে ঘৃণা বাড়ছে। এ জাতীয় ঘটনা বৃদ্ধির আগেই দেখা গিয়েছিল, কিন্তু গত 10 মাসে এমন 1270টা ঘটনা নথিভুক্ত করেছে জাতিসংঘ। 2022 সালে এই সংখ্যা ছিল 856। ইসরায়েলি মানবাধিকার সংস্থা বেটসেলেমের তথ্য অনুযায়ী একই সময়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কারণে অত্যন্ত পশ্চিম তীরের 18টি গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে ফিলিস্তিনিরা। ইসরায়েল ও জর্দানের মধ্যবর্তী এই ফিলিস্তিন অঞ্চল 1967 সালে মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় দখল করেছিল ইসরায়েল। তখন থেকে এই অংশ তাদের দখলেই রয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী গত 7 অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট মাসের মধ্যে ওয়েস্ট ব্যাংকে 589 জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত 570 জনের মৃত্যু হয়েছে ইসরায়েলি বাহিনীর হাতে এবং অন্তত 11 জনের মৃত্যু হয়েছে বসতি স্থাপনকারীদের হাতে। জাতিসংঘের মতে, এদের মধ্যে কেউ কেউ হামলার পরিকল্পনা করছিল বলে জানা গিয়েছে। আবার এই তালিকায় নিরস্ত্র বেসামরিক লোকজনও রয়েছে। আবার অন্যদিকে ওই একই সময়ে ফিলিস্তিনিরা 5 জন সেটলার বা বসতি স্থাপনকারী ও ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর 9 জন সদস্যকে হত্যা করেছে। চলতি সপ্তাহে বেথেলহেমের কাছে ওয়াদি আল রাহেলে বসবাস
বসতি স্থাপনকারী ও ইসরায়েলি সেনারা প্রবেশ করে। সেখানে 40 বছরের এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এর আগেও কাছাকাছি থাকা একটা ইসরায়েলি গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছিল। গত মাসে জিট গ্রামে জায়গা দখলের উদ্দেশ্যে ঢুকে পড়া কিছু লোক তাণ্ডব চালালে 22 বছরের এক ফিলিস্তিনির মৃত্যু হয়। এই ঘটনায় আন্তর্জাতিক স্তরে নিন্দা করা হয়। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে। তাদের পক্ষ থেকে একে মারাত্মক সন্ত্রাসী ঘটনা হিসাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু এই পদক্ষেপ দায়মুক্ত করার জন্য বলেই মনে করে মানবাধিকার সংগঠনগুলো। ইসরায়েলি নাগরিক অধিকার গোষ্ঠী ইয়েশ দিন এর তথ্য বলছে, 2005 থেকে 2023 সালে বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনায় আনুষ্ঠানিক তদন্তের পর মাত্র 3% দোষী সাব্যস্ত হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম ফাঁস হওয়া রোনেনবারের চিঠিকে উল্লেখ করা হয়েছিল, লঘু আইনি পদক্ষেপই চরমপন্থী দখলদারদের উৎসাহ দিয়েছিল। অত্যন্ত বিপজ্জনক। পশ্চিম তীরের কিছু অংশে একচেটিয়াভাবে প্রতিষ্ঠিত ইহুদি সম্প্রদায়ের মাঝে বাস করছে এক নতুন বসতি স্থাপনকারীরা। এর মধ্যে অনেক বসতিতেই ইসরায়েলি সরকারের আইনি সমর্থন রয়েছে। অন্য বসতি যা আউটপোস্ট বা ফাঁড়ি হিসেবে পরিচিত, সেগুলো বেশিরভাগই কাফেলা বা লোহার তৈরি ছাউনির মতো সাধারণ। এগুলো কিন্তু ইসরায়েলের আইনের চোখেও অবৈধ। কিন্তু চরমপন্থীরা আরও বেশি জমি দখল করার উদ্দেশ্য নিয়ে এগুলো তৈরি করে। জুলাই মাসে যখন জাতিসংঘের শীর্ষ আদালত প্রথমবার জানতে পারে পূর্ব জেরুজালেম সহ পশ্চিম তীরে ইসরায়েলের দখল অবৈধ, তখন ওই দেশকে বসতি স্থাপন সংক্রান্ত সমস্ত কার্যকলাপ বন্ধ এবং যত দ্রুত সম্ভব সেনা প্রত্যাহার করতে বলা হয়। ইসরায়েলের পাশ্চাত্য মিত্ররা কিন্তু বারবার এই বসতি স্থাপনকে শান্তি আনার পথে অন্তরায় বলে আখ্যা দিয়ে এসেছে। ইসরায়েল অবশ্য এই নির্দেশ প্রত্যাখ্যান করে জানায়, ইহুদিরা তাদের নিজেদের জমিতে কোনোভাবেই দখলদার নয়। এখন আশঙ্কা করা হচ্ছে, পশ্চিম তীরে বসতি স্থাপনের এই পদক্ষেপকে যাতে কোনোভাবেই বন্ধ করা না হয় তা নিশ্চিত করতে কাজ করছে চরমপন্থীরা। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে উগ্র ডানপন্থী সরকারের সমর্থন পেয়ে ওই অঞ্চলে দ্রুত তাদের নিয়ন্ত্রণ বিস্তার করছে। পশ্চিম তীরে সংযুক্তির পরিকল্পনাকে আরও মজবুত করছে এই চরমপন্থীরা। শুধু তাই নয়, যুদ্ধ শেষ হওয়ার পরে গাজায় বসতি স্থাপনের জন্য প্রকাশ্যে আহ্বানও জানাচ্ছে। নতুন বসতি স্থাপনকারীদের অনেকেই এখন ইসরায়েল সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে কর্মরত। এদিকে পশ্চিম তীরে এই বসতি স্থাপনের বিরোধিতাকারী বিশ্ব নেতারা দ্বিরাষ্ট্র সমাধানের জন্য নতুন করে উৎসাহ দিচ্ছেন, শান্তি আনার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপের কথা বলেছেন। আর অন্যদিকে ইসরায়েলের জাতীয়তাবাদীরা যারা বিশ্বাস করে এই পুরো জমি তাদের, ইসরায়েলের মালিকানাধীন, তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্নকে অসম্ভব করে তুলতে সচেষ্ট। বিশ্লেষকরা মনে করেন, এ কারণেই কিছু রাজনীতিবিদ যুদ্ধবিরতি চুক্তি মানতে নারাজ। টাইম অফ ইসরায়েলের রাজনৈতিক সংবাদদাতা টাল স্নাইডার বলেন, তারা সংঘাতের অবসান ঘটাতে চায় না বা জিম্মি চুক্তিতে যেতে চায় না, কারণ তারা বিশ্বাস করে যে ইসরায়েলের লড়াই চালিয়ে যাওয়া উচিত যতক্ষণ না তারা গাজার ভেতরে থাকতে পারে। তারা দীর্ঘমেয়াদী চিন্তা পোষণ করেন এবং মনে করেন তাদের মতাদর্শ বেশি ন্যায়সঙ্গত। এটা অবশ্য তাদের নিজস্ব যুক্তি। ইতোমধ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ 5টা নতুন বসতির পরিকল্পনার কথা জানিয়েছে। এই তালিকায় রয়েছে বাত্তিরের বসতি এবং রাষ্ট্রের জন্য কমপক্ষে 23 বর্গ কিলোমিটার ক্ষেত্র। এর অর্থ হলো, ইসরায়েল এই জমিকে তাদের নিজেদের বলে মনে করে, তা সে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলেরই হোক বা ফিলিস্তিনিদের ব্যক্তিগত মালিকানাধীন হোক, কিংবা দুটিই। স্থলভাগে তথ্য পরিবর্তন করে এই দখলদাররা বিপুল সংখ্যক ইসরায়েলিদের ওই জমিতে স্থানান্তরিত করতে চায়, যাতে তাদের উপস্থিতির জানান দেওয়া যেতে পারে, এবং দীর্ঘমেয়াদে এই ভূখণ্ডকে আনুষ্ঠানিকভাবে তারা দখল করবে। এদিকে রাষ্ট্রের অনুমোদিত ভূমি দখলের বাইরে চরমপন্থীরাও কিন্তু ওই অঞ্চলে দ্রুত বসতি স্থাপন করেছে। হেব্রনের উত্তরে আল কানুবের একটা স্যাটেলাইট চিত্র অনুযায়ী যুদ্ধ শুরুর কয়েক মাসের মধ্যে নতুন কাফেলা এবং রাস্তা নজরে এসেছে। ইতোমধ্যে ওই অঞ্চল থেকে ফিলিস্তিনি সম্প্রদায়কে উচ্ছেদ করা হয়েছে। ইব্রাহিম সালালদা 50 এবং তার 80 বছর বয়সী চাচা মোহাম্মদের সাথে আমরা আল কানুবের দিকে রওনা হলাম।
তারা আমাদের জানিয়েছিলেন কিভাবে গত বছরের নভেম্বরে বসতি স্থাপনকারীরা তাদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে। আমরা কাছাকাছি আসতেই একজন চরমপন্থী ওই অঞ্চলের দখলদারদের মধ্যে একজন তার গাড়ি নিয়ে আমাদের রাস্তা আটকায়। কিছুক্ষণের মধ্যেই সশস্ত্র ইসরায়েলিরা সেখানে পৌঁছে যায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর IDF কয়েকজন সৈন্য এবং সেটেলমেন্ট সিকিউরিটি অফিসার হিসাবে পরিচয় দেয়া এক ব্যক্তির তল্লাশির জন্য আমাদের থামায়। সেটেলমেন্ট গার্ড আমাদের গাড়ির জন্য 2 জন যাত্রীকে 2 জন ফিলিস্তিনি গাড়ি থেকে নামিয়ে তল্লাশি করেন। 2 ঘন্টা পরে IDF সৈন্যরা বসতি স্থাপনকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং আমাদের গণমাধ্যম কর্মী গাড়িকে যেতে বাধা দেওয়া হয়। 5 দশকেরও বেশি সময় আগে জর্ডনের কাছ থেকে পশ্চিম তীর দখল করার পরপরই সেখানে বসতি স্থাপন শুরু করে ইসরায়েল। তারপর থেকে ক্ষমতায় আসা প্রতিটি সরকারই সেখানে ক্রমবর্ধমান বসতি সম্প্রসারণের অনুমতি দিয়েছে। বর্তমান সেখানে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেম বাদে আনুমানিক 30 লাখ ফিলিস্তিনি, 5 লাখ ইহুদি ইসরায়েলের সাথে 130টারও বেশি বসতিতে থাকে। তবে 2022 সালে দায়িত্ব নিয়ে একজন সুপরিচিত উগ্র ডানপন্থী সরকারি নেতা এই সংখ্যা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিচ্ছেন। উগ্র ডানপন্থী নেতা বেজালেল মোস্ট্রিজ বিশ্বাস করেন ওই জমিগুলোতে ইহুদিদের সৃষ্টিকর্তা প্রদত্ত অধিকার রয়েছে। তিনি 2টো উগ্র ডানপন্থী বসতি স্থাপনকারী দলের মধ্যে একটার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 2022 সালের নির্বাচনের পরে তাকে ক্ষমতায় আনেন। স্মোট্রিচ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করলেও তিনি একই সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদাধিকারী, যা তাকে পশ্চিম তীরে ইসরায়েলি নীতিতে ব্যাপক পরিবর্তন আনার সুযোগ করে দিয়েছে। নতুন রাস্তাঘাট ও অবকাঠামো সহ এই বসতিগুলোতে রাষ্ট্রের অর্থ থেকে ব্যাপক বিনিয়োগ করছেন তিনি। দ্রুত বসতি নির্মাণের জন্য নতুন আমলাতন্ত্র তৈরি করেছেন। গোপনে রেকর্ড করা কথোপকথনে তাকে সমর্থকদের কাছে গর্ব করতে শোনা গিয়েছে। তিনি সিস্টেমের DNA পরিবর্তন করছেন এবং পশ্চিম তীরের সংযুক্তির জন্য তার যে পদক্ষেপ তা আন্তর্জাতিক এবং আইনি প্রেক্ষাপট নিরিখে কার্যকর। আমার জীবনের উদ্দেশ্য। ধর্মীয় জাতীয়তাবাদীরা কয়েক দশক ধরে ইসরায়েলি রাজনীতির একেবারে প্রান্তে ছিল, কিন্তু তাদের মতাদর্শ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে। 2022 সালের নির্বাচনে এই দলগুলো 120টা আসনের ইসরায়েলি সংসদের 13টা আসন দখল করে। নেতানিয়াহুর ডানপন্থী জোটের কিংমেকারে পরিণত হয় এই দলগুলো। যুদ্ধের সময় বেজালেল স্মোট্রিচ এবং সহকর্মী উগ্রপন্থী ইতামার বেন গভির বর্তমানে ইসরায়েলের জাতীয় সুরক্ষামন্ত্রী বারবার সামাজিক বিভাজনমূলক মন্তব্য করেছেন, যা তাদের পাশ্চাত্যের মিত্রদের উস্কে দিয়েছে। এক ফিলিস্তিনি বন্দীকে যৌন নিপীড়নের অভিযোগে ইসরায়েলি সামরিক বাহিনী রিজার্ভিস্ট বা অতিরিক্ত বাহিনীভুক্ত সৈনিকদের গ্রেপ্তার করার পর বেন গভির বলেন, আমাদের সেরা বীরদের গ্রেপ্তার করার পদক্ষেপ ইসরায়েলদের জন্য লজ্জাজনক। চলতি মাসে স্মোট্রিচ বলেছিলেন, গাজাবাসীকে অনাহারে রাখা ন্যায়সঙ্গত ও নৈতিক হতে পারে, কিন্তু পশ্চিম তীর ও গাজায় উগ্র ডানপন্থীরা স্থায়ী পরিবর্তন আনতে চাইছে। প্রবীণ ইসরায়েলি সাংবাদিক ও দ্য ইকোনমিস্টের সংবাদদাতা আনশেল ফেফার বলেন, ইসরায়েলিদের এই গোষ্ঠী ফিলিস্তিনি বা ইসরায়েলের অন্যান্য আরব প্রতিবেশীদের সাথে কোনো রকমের সমঝোতার বিরোধী। তবে গাজায় যুদ্ধের কারণে উগ্র ডানপন্থীরা নতুন সুযোগ পেয়েছে। স্মোট্রিচ ফিলিস্তিনি বাসিন্দাদের চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ইসরায়েলিদের জন্য পথ প্রশস্ত হয়। যদিও নেতানিয়াহু গাজায় ইহুদি বসতি পুনঃস্থাপনের সম্ভাবনা নাকচ করে দিলেও উগ্র ডানপন্থী দলগুলোর সাথে তার বর্তমান সমীকরণ লক্ষণীয়। তারা নেতানিয়াহুকে ক্রমাগত হুমকি দিচ্ছে যে তিনি যদি হামাসের হাতে আটক ইসরায়েলি পণবন্দীদের দেশে ফিরিয়ে নিতে বেপরোয়া যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন, তবে এই জোট তারা ভেঙে দেবে। চরমপন্থীদের যুক্তি হয়তো সংখ্যালঘু ইসরায়েলিরাই অনুসরণ করে, কিন্তু এটা যুদ্ধকে দীর্ঘায়িত করছে এবং নাটকীয়ভাবে পশ্চিম তীরের দৃশ্যপট বদলে দিচ্ছে, যা শান্তি স্থাপনের পথে বাধাও হয়ে দাঁড়াচ্ছে। সূত্র BBC।